স্যার, আমরা এবার জানতে চাচ্ছি শেয়ার মার্কেটে ধস হলে বিনিয়োগকারীদের কি করা উচিত? শেয়ার মার্কেটে ধস হতেই পারে, হয়ও। আপনি যদি বুঝেন প্রাইসটা ওভার হয়ে গেছে, তাইলে লোভ সামলিয়ে বা লোভ সংবরণ করে আপনাকে আগেই আউট হয়ে যেতে হবে শেয়ার বাজার থেকে। আপনাকে সব শেয়ার সেল দিয়ে, যেমন কিভাবে এখন বুঝবো কিভাবে, যখন দেখবেন যে আপনার একটা শেয়ারের প্রাইস 25p, 30p, 40pর উপরে চলে গেছে, কিন্তু বাজারে নিউজ আছে এটা 200 টাকা যাবে, দ্যাট মিনস 100pতে যাবে, কথার কথা, তখন আপনাকে লোভ সামলাতে হবে, ওই 70-80pর মধ্যেই বের হয়ে যেতে হবে। যদি না পারেন ইনকেস, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? সেই ক্ষেত্রে কোম্পানি যদি ভালো হয় তাইলে কি করতে হবে, কিছু শেয়ার সেল দিয়ে দেন, দিয়ে আপনি প্রফিট নিয়ে নেন, কম লাভের মধ্যে প্রফিট নিয়ে নেন, নিয়ে বাকি টাকা নিয়ে বসে থাকেন। বাজার ধস হলে আরও ধস হবে, কারণ ওই যে দেখবেন আপনি যেটা শিখছি আমরা, যে 10p, 15p, 20p ম্যাক্সিমাম এটা পর্যন্ত রিস্ক নেওয়া যায়। তাহলে ওর নিচে না নামা পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, যখন নামবে তখন আপনাকে নতুন করে শেয়ার কিনে অ্যাভারেজ করতে হবে। এবং এই যুক্তিটা শুধুমাত্র ভালো শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। খারাপ শেয়ারের ক্ষেত্রে আসলে কোনো গ্রামার মানে না। খারাপ শেয়ার টেকনিক্যাল অ্যানালাইসিস মেনে, ডিমান্ড সাপ্লাই মেনে চলে। ডিমান্ড আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা যায়, সাপ্লাইয়ের ঘাটতি ক্রিয়েট করা যায়। সেটার সাথে অবশ্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তেমন একটা কোনো যোগসাজশ বা কোনো যোগসূত্র নেই। কাজেই বিনিয়োগকারীর জন্য ফান্ডামেন্টাল শেয়ারে থাকাই ভালো। ফান্ডামেন্টাল শেয়ার নিয়েও আপনি ট্রেড করতে পারেন, এবং যদি আপনি রিস্ক ফ্রি থাকতে চান তাহলে ভালো শেয়ারেই বিনিয়োগ করতে হবে। 2011 সালের শেয়ার বাজার কেলেঙ্কারির মূল কারণ কি ছিল, আমাদের যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। 11 সালে যেটা হয় যে শেয়ার মার্কেট একটা সাইকেল মানে তখন এটা বাবল হয়, বেলুনটা ফোলে প্রচুর, এরপরে এক সময় দেখা যায় বেলুনটা বার্স্ট হয়ে যায়। তখন দেখবেন শেয়ারগুলো কি লেভেলে উঠে যায়। কোনো কোম্পানি অস্তিত্বই নাই, দেখা যাবে তার 100p, 150pতে শেয়ারটা বাইসিল হচ্ছে। 150p মানে কি, যদি একটু হিসাব করেন যে হারে সে প্রফিট করছে, সেই প্রফিট করলে 150 বছরে টাকাটা দ্বিগুণ হবে। আমরা কিন্তু ওইভাবে বুঝে কিনি না তখন, কারণ তখন দেখি প্রতিদিনই দাম 10% বাড়তেছে। এই লোভে পড়ি আমরা কিনি। এই যে কেনার পরে যখন একটা বাজারের মোটামুটি সব শেয়ারই এরকম বেড়ে একদম একটা ওভার প্রাইসড হয়ে গেছে সব শেয়ার, তখন হঠাৎ দেখা যায় এই সিন্ডিকেট গ্রুপ বাজার থেকে ধীরে ধীরে সরে যাওয়ার পর শেয়ারগুলার ডিমান্ড কমে যায়, আর ডিমান্ড করা মানেই ধীরে ধীরে বাজারটা ধসে পরিণত হয়। কাজে ওভার প্রাইস যখন হয় তখন ধস হয়। আসলে দেখতে হবে ওভার প্রাইস হচ্ছে কিনা, কতটা ওভার প্রাইস আছে। মার্কেটের পি রেশিও, যেমন এখন আমরা ভয় পাচ্ছি 10pতে শেয়ারগুলা করার। শেয়ার বাজারের এই যে ধসটা হয়েছিল দেখেন 96 সালে হয়েছিল। 96 সালে কি হয়েছে, তখন আসলে দাম এত বাড়ে, মানুষ এত লোভে পড়ে, আসলে কোনো কিছু মানুষকে আটকাতে পারে না। আমি 96 সালের একটা ঘটনা বলি, ওয়ান্ডারল্যান্ড টয়েজ নামটাও বলে দিলাম, যে আসলে ওই কোম্পানিটা তেমন কিছু ছিল না, কিন্তু 2টা ট্রাক ছিল তাদের। ওই ট্রাকগুলা বাজারে তখন ঢাকা শহরের স্টক এক্সচেঞ্জের সামনে সকাল বিকাল ঘোরাফেরা করত। তার বাজারে তখন গুজব ছিল কি, যে ওয়ান্ডারল্যান্ড টয়েজ টয় বানাবে, খেলনা বানাবে বাচ্চাদের, এবং আগামী 5 বছরের জন্য তাদের বুকিং কমপ্লিট। এইরকম নিউজগুলা বাজারে আসে। তখন মানুষ এই নিউজের পেছনে ছোটে। আসলে যে কোম্পানিটা নাই, বাজারে আসবে, তারপর প্রোডাকশন দিবে, ওই প্রোডাকশন ভালো হবে খারাপ হবে, অনেক ব্যাপার আছে। কাজে যেখানে আমি ট্র্যাক রেকর্ড পাওয়া আছে এরকম অনেক কোম্পানি আছে, সেখানে কেন আমি এইসব ব্ল্যাঙ্ক কোম্পানির পেছনে ছুটবো? খালি শেয়ার বাজারের দোষ দিলে হবে না। এরকম গ্যামলিং যখন হয়, তখন বাজার আপ হয়, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ক্যাপিটালটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল কিনা, বেশি ঝুঁকি, আমি কতটা ঝুঁকি নিব, এগুলা মাথায় রাখতে হবে। কারণ আমি যদি ঠকতে রাজি হই, আমাকে ঠকানোর জন্য অনেক লোক আছেন। কাজে শুধু বাজারকে দোষলে হবে না, ধস আসতে পারে। বাজার যখন অনেক পড়ে যায়, তারপর বাজার উঠবে,
ওঠার পরে আবার পড়বে। এটা একটা সাইকেল মানে হয়, আমেরিকার মার্কেটে হয়েছে, সিঙ্গাপুরের মার্কেটে হয়েছে, প্রায় সব মার্কেটেই হয় একটা সময় পর পর। আমাদেরকে তখন ওই সময়গুলো নিয়ে সচেতন থাকতে